আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইতি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গাবতলী হাটে আসলেন কখন? আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা হয়েছে। তো এই যে গাবতলী হাটে এসেছেন, আসার কারণটা কি একটু বলবেন? ওই যে বললাম, কারণ যখন পরিপূর্ণতা খোঁজার জন্য গাবতলী হাটে চলে আসা। আচ্ছা আচ্ছা, কিসের পরিপূর্ণতা পান আপনি? বড় গরুর পরিপূর্ণতা। আচ্ছা, এই এই গাবতলী হাটে সর্বপ্রথম আপনি ভাইরাল হয়েছিলেন বড় গরু নিয়ে। হ্যাঁ, সর্বপ্রথম আমার কাছে ছিল বড় গরু। আচ্ছা আচ্ছা, ওই গরুটার নাম কি ছিল? একটা ছিল লক্ষ্মী সোনাকে নিয়ে আসছিলাম 2016 সালে। হুম হুম। আর 18-তে তো রাজাবাবু বিক্রি হয়। রাজাবাবুকে আনছিলাম 17-তে। 17-তে একবার আনছিলাম, 18-তে এখানে এসে বিক্রি হয়। আজকে তো বড় গরু নিয়ে আসেন নাই, আজকে কি দেখার জন্য আসা? হ্যাঁ, এখানে প্রান্তিক যে খামারি গুলা আছে, হ্যাঁ, তাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি একজন খামারি হিসেবে। আচ্ছা আচ্ছা, এই যে আপনার বড় গরু নেই, অন্যরা বড় গরু নিয়ে এসেছে, এটা কি একটা শূন্যতা কাজ করে না? নিজের কাছে কি অনেকটা খারাপ লাগে না? অনেকটা খারাপ লাগে, আবার যখন তাকায় দেখি যে আমার প্রান্তিক খামারিরাও তো বড় বড় তো গরু তৈরি করতে জানে, তখন ভালো লাগে। তখন ভালো লাগে। আপনি কি মনে করেন এই বড় গরু পালন করার পেছনে কি আপনার কোনো অবদান আছে কিনা? এটা আমি বলবো না, আমার খামারিরাই বলবে। সর্বপ্রথম যদি কোনো ফোনও এসে থাকে বড় গরুর থেকে, তখনও বলবে যে আপু বড় গরুটা আপনার দেখাতেই বড় গরু। যেমন অনেকেই বলতেছে যে আপু বড় গরু তো আপনার কাছেই দেখছি, বা সর্বপ্রথম এখন আপনার কাছে যদি না থাকে তাইলে কিভাবে হয়। আচ্ছা, এই যে আপনার কাছে নাই, আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে বাসায় থাকলে খারাপ লাগে খুবই। এর জন্য দেখেন, ওই ঈদেও চলে আসছিলাম, এই ঈদেও চলে আসছি। দেশে গরু ছিল, বিক্রি হবার পর চলে আসছি, আবার এবার 24-এ গরু রাখি নাই, তার জন্য চলে আসছি। দেখি আমার খামারিদের কি অবস্থা। আচ্ছা আচ্ছা, এসে কি অবস্থা দেখতেছেন? এসে ওরকম জিজ্ঞেস করার কোনো সুযোগ পাইনি। চেষ্টা করতেছি যে তাদেরকে খুঁজে বের করার জন্য। কিছু আছে তো ব্যাপারী ভাইরা, আবার কিছু আছে যে অরিজিনালি প্রান্তিক খামারি, তাদের কাছে আমরা যাবো এবং তাদের কথাগুলো আমরা শুনবো। আচ্ছা, বড় গরু নিয়ে কোনো ধরনের আশার বাণী আছে? হ্যাঁ, নেক্সটে দেখা যাবে। মনির ভাই প্রশ্ন করেন। আচ্ছা আপু, আর যেটা হলো যে আপনার খামারে বড় গরু নাই কেন, আর ভবিষ্যতে পালন করবেন কি? আসলে ভবিষ্যতে প্রথমত যদি বলি যে বড় গরু নাই কেন, কয়েকটা কারণে বড় গরু নাই। সেটা প্রথমত খাবারের দাম, তারপর সিন্ডিকেট। বড় গরুর যে সিন্ডিকেট, এটা আসলে কি বলবো, যেটা অন্য কোনো ব্যবসায় কতখানি কাছে আমার অভিজ্ঞতা নাই, আমার জানা নাই। এই বিজনেসে যে এত পরিমাণ সিন্ডিকেট হয়েছে, যেটা প্রান্তিক খামারিদের গলায় ফাঁস হিসাবে ঝুলতেছে। আচ্ছা, কি ধরনের সিন্ডিকেট যদি একটু বলতেন? এই যে খাবারের দাম নিয়ে কারো কোনো কথা না বলা, বাংলাদেশে ব্রাহ্মা জাত নিয়ে কাজ করা, জাত আসুক। তারপরে ছোট ছোট ছাগল গুলা যদি 15 লাখ দাম চায়, কিছু আপনার 800 কেজি একটা গরুর দাম যদি 1.5 কোটি টাকা দাম চায়, তাহলে তো যারা ক্রেতা আছে, যারা আসলে অনেক বড় না, যেগুলো 2 কোটি টাকা কেনার সামর্থ্য রাখে বা অত শৌখিনতা তো সবার মাঝে কাজ করে। কুরবানি ঈদ মানেই তো একটা শৌখিনতা কাজ করে, সৌন্দর্য কাজ করে। কিন্তু এই যে দাম বলে যে তাদের মাঝে যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দেয়, যেটা তারা কি দাম বলবে না বলবে হাই হতাশ। আবার ওই ছাগল যদি 15 লক্ষ টাকা বিক্রি হয়, যেটা দাম আপনার 175 কেজি, 180 কেজি, তো 800-1000 টাকা, 800-1000 কেজি একটা গরুর দাম যদি 10 লাখ চাইতে যায়, তাইলেই তো ফেসবুকে তো একেবারে আমরা খায় না, 2 লাইন না খাইয়ে ওইখানে আমরা কমেন্টস করে যাই যে বাটপাড়ি পাইছে, এত লাখ টাকা দাম চাচ্ছে। বিষয়গুলো তো এমন করে, এজন্য খামারিরাও বিপদে আছে এবং যারা ক্রেতা আছে তারাও বিপদে আছে। আচ্ছা, আমরা দেখি বড় বড় খামারে বেশি দামে গরু বিক্রি হচ্ছে, কিন্তু প্রান্তিক পর্যায়ে গরু বিক্রি করতে গেলে অনেক সমস্যা, যেমন আপনিও ফেস করেছেন। এটার কারণ কি? এটার কারণ তারা একাই এই দেশটাকে দখল করে নিবে, এই সেক্টরটাকে দখল করবে। আমরা প্রান্তিক খামারিদের জন্য সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, এটা কিন্তু তাদের মূল উদ্দেশ্য। তাহলে আপনি গরুর দাম বাড়ুক, যদি কিনা খাবারের দাম যদি তারা নিয়ে কথা বলতো, তাও আমাদের কিন্তু একটা আক্ষেপ থাকতো না যে গরুর দাম বাড়ছে, ঠিক আছে, খাবারের দাম নিয়ে তারা চেষ্টা করছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বিষয়টি এমন তো কখনোই একবারই শুনলাম না যে খাবারের দাম কেন কমে না। প্রান্তিক খামারিরা যে বছরে একটা গরু পালতে গেলে মিনিমাম বড় একটা গরুতে 2 লক্ষ টাকা প্লাস খরচ হয়, এটা তারা পোষাবে কিভাবে? এটা তো কোনোভাবেই হচ্ছে না। প্রান্তিকদের কোনো চিন্তা নেই, এটা আমি তো দেখতেছি না।
আর উল্টে তারা বলে যে প্রান্তিকটা গরু পাললে নাকি তাদের কোনো খরচ নাই, ওই মাঠে ঘাটে থেকে নাকি এক বোঝা ঘাস আইনা দেয়, তাতে হয়ে যায়, বা অবশিষ্ট যে খাবারগুলো এগুলা খাইয়ে নাকি গরু লালন পালন আরেকটা করে। কথা এখানে বলতে চাই, আপনি যে সিন্ডিকেটের কথাটা বললেন, আসলে এই সিন্ডিকেটের পেছনে কারা দায়ী, কারা করতেছে? আরেকটা হলো যে বললেন যে প্রান্তিক খামারিরা গরু তৈরি করতে পারে না, আমি সত্য কোনটা? আমরা তো যতটুকু জানি যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, প্রান্তিক খামারিরা কিন্তু আসলে বড় গরু তৈরি করেছে আমাদের জানা মতো। এখন আমি যদি বলি, বাংলাদেশে যদি দুধের ঘাটতি পোষাতে হয়, মাংসের ঘাটতি পোষাতে হয়, শাকসবজি বলেন, যেটাই আপনি ধান চাষ যেগুলাই বলেন না কেন, এগুলো একমাত্র প্রান্তিক খামারিদের থেকেই হয়ে আসছে। প্রতিটা বাবাই হচ্ছে একজন কৃষক, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমরা হচ্ছে, হ্যাঁ এটা আমি বলবো, আমার বাবা একজন কৃষক, আমার দাদা ছিলেন একজন কৃষক, তাই না? এভাবে কিন্তু সবার বাবা কিন্তু জন্মের পরে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি নিয়ে আসে নাই, কৃষক থেকেই কিন্তু আজকে কি গরু পাললে খামারি, বড় বড় খামারে গরু পাললে হয় এক রূপ, তার মানে বিষয়টা কি, তাই না? এটা সহজে চলে গেছে। কিন্তু আমি একটা কথা বলবো, মানে এই মানে একটা কথা রেখে যেতে চাই একজন নারী উদ্যোক্তা হিসেবে, বাংলাদেশে যদি কোনো ঘাটতি ধরেন, এই যে দুধ মাংস এগুলো যদি ঘাটতি পোষাতে হয়, একমাত্র প্রান্তিক খামারির হাত ধরেই পোষাবে, তাছাড়া পোষাবে না। ইতিহাস আরেকটা প্রশ্ন, এই যে আমরা গাবতলী হাটে প্রতি বছর দেখি ঈদের আগের দিন অনেক বড় গরু নিয়ে কান্নাকাটি করছে, পানির দামে বিক্রি করতে হচ্ছে, কিন্তু এগ্রো মালিকরা তো ভালো দামে বিক্রি করতে পারতেছে, এর পিছনে কারণটা কি? ওই যে আমি বললাম, তারা যেমন, তাদের হচ্ছে হাতটাও ঠিক তেমনই। আর প্রান্তিক খামারিরা গরু মানে মানে প্রথমত স্বপ্ন দেখে বড় গরু পালবো, সামর্থ্য আছে কিনা এটা পরে, প্রথমত স্বপ্ন দেখে বড় গরু পালবো, দ্বিতীয়ত স্বপ্ন দেখে আমি বড় গরু আরো বড় বানাবো, তৃতীয়ত স্বপ্ন দেখে যে আমি হচ্ছে মানে এটাকে ভালো ন্যায্য একটা দাম পাবো, চতুর্থতে তার স্বপ্ন ভেঙে যায়। এটাই হচ্ছে প্রান্তিক খামারিদের দশা। আর একগ্রত তো সেটা হয় না। প্রান্তিক খামারিদের বেঁচে থাকার উপায়টা কি আসলে? প্রান্তিক খামারিদের বেঁচে থাকার উপায়, কারণ হচ্ছে আমি নিজে একজন প্রান্তিক খামারি, আমরা হচ্ছে মানে যে সাইজের গরুগুলো লালন পালন করব, যেগুলো হচ্ছে দেখা গেছে যে আমাদের আশেপাশে বিক্রয় হবে, যেগুলো নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, বা আমরা দিন শেষে হলেও যদি সেই গরুটা আমাদের খামারে থেকেও যায়, আমাদের দুশ্চিন্তার ছাপ আমাদের চোখে মুখে লাগবে না। এই গরুগুলো আমরা লালন পালন করব, তারপরে তারা যদি সব দেখায় বা যেটাই দেখায়, যদি তারা এই মোটা তাজা সেক্টর যদি তারা টিকায় রাখতে পারে, তারা রাখবে, আমরা অন্য সেক্টর বেছে নিব, তাই না? আমরা গরু পাললে খামারে, কিন্তু ওই যে বললাম আমি যে ওই খামারে বড় বড় খামারে গেলে সেটা এগ্রোতে রূপান্তর হয়, কিন্তু দিন শেষে কিন্তু ওই আমাদের হাত থেকেই গরু নিয়ে এগ্রোতে ঢুকানো হয়, এবং হচ্ছে গাবতলী হাট বা বিভিন্ন প্রান্তর হাট থেকেই কিন্তু গরু ক্রয় করেই কিন্তু সেটা বড় বড় খামারে ঢুকানো হয়। তারা তো আর নিজেরা গরুগুলাকে তো আর মানে আমদানিকৃত বা জন্ম এগুলো তো তখন কোনোভাবে এগুলো সম্ভব না, বিদেশি জাতে বিদেশি জাত হয়ে যায়, মানে বংশ মর্যাদা পূর্ণ গরু হয়ে যায়, তার বাবা যুদ্ধ করে, তো এগুলো আসলে তাদের পক্ষে সম্ভব, ভাই আমাদের পক্ষে সম্ভব হবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।